জেনোয়ার উষ্ণ সমতল ভূমি পেছনে ফেলে জায়নরা যখন উত্তর সীমান্তের ফ্রস্টবাইট গিরিপথের পাদদেশে পৌঁছাল তখন চারপাশের দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। এখানে বাতাস কেবল শীতল নয়, তা যেন ধারালো ছুরির মতো চামড়া চিরে দেয়। জায়নের পরনে এখন আর সেই জাদুকরী বর্ম নেই, বরং পশুর চামড়া দিয়ে তৈরি ভারী শীতের পোশাক। জাদুহীন শরীর নিয়ে এই হাড় কাঁপানো শীত সহ্য করা জায়নের জন্য এক বিশাল পরীক্ষা। প্রতিটি পদক্ষেপ নিতে তার কষ্ট হচ্ছে, ফুসফুস শীতল বাতাসে জমে যাওয়ার উপক্রম। আর কতদূর এলরিক? কাই তার ঘোড়ার লাগাম টেনে ধরল। বরফের ওপর ঘোড়াগুলোও চলতে হিমশিম খাচ্ছে। এলরিক ম্যাপের দিকে না তাকিয়েই আকাশের এক উজ্জ্বল নক্ষত্রের দিকে আঙুল তুললেন। ওই যে নীল নক্ষত্রটি দেখছ, ওটার ঠিক নিচেই হল আইসডোম। কিন্তু ডার্ক গিল্ডের ঘাতকেরা ইতিমধ্যেই চারপাশের পাহাড়গুলোতে ওত পেতে আছে। তারা আমাদের সরাসরি আক্রমণ করবে না, তারা আমাদের ক্লান্ত করে মারবে। হঠাৎ বাতাসের শোঁ শোঁ শব্দের মধ্যে একটি ভিন্ন শব্দ শোনা গেল। তীরের মতো দ্রুত কিছু একটা ধেয়ে আসছে। নিচে নামো! জায়ন চিৎকার করে সে তার তলোয়ার দিয়ে আঘাত করার আগেই একটি কালো কাঁচের তীর মীরার ঠিক কানের পাশ দিয়ে বেরিয়ে পাথরে বিদ্ধ হল। পাথরটি মুহূর্তের মধ্যে কালো বরফে পরিণত হয়ে ফেটে গেল। ডার্ক গিল্ডের ফ্রস্ট আর্চার! মীরা তার ধনুক বের করে পাল্টা গুলি চালানোর চেষ্টা করল, কিন্তু কুয়াশা আর তুষারপাতের কারণে সে লক্ষ্য স্থির করতে পারছে না। জায়ন অনুভব করল তার কাছে আগের মতো আই অফ ট্রুথ নেই, যা দিয়ে সে কুয়াশার ওপারে শত্রুকে দেখতে পাবে। কিন্তু সে তার চোখ বন্ধ করল, সে তার কানকে তীক্ষ্ণ করল। বরফের ওপর সামান্যতম ঘর্ষণ, বাতাসের গতির পরিবর্তন, সব কিছুই সে তার ইন্দ্রিয় দিয়ে অনুভব করার চেষ্টা করছে। বাঁদিকে ৩০ গজ দূরে পাথরের আড়ালে জায়ন নির্দেশ দিল। মীরা কোনো প্রশ্ন না করেই সেই দিকে ৩টি তীর ছুড়ল। এক আর্তনাদ শোনা গেল এবং পাহাড়ের ওপর থেকে একজন কালো পোশাকধারী ঘাতক নিচে আছড়ে পড়ল। শাবাশ জায়ন! কাই অবাক হয়ে বলল, তোমার তো আর সিস্টেমের দরকার নেই দেখছিস। কিন্তু আনন্দের সময় বেশি ছিল না। পাহাড়ের খাঁজ থেকে ডজন খানেক কালো ছায়া বেরিয়ে এলো। এরা ডার্ক গিল্ডের শ্যাডো ক্রলার। এরা বরফের ওপর দিয়ে কোনো শব্দ ছাড়াই পিছলে চলতে পারে। তাদের হাতে থাকা ছোট বাঁকানো তলোয়ারগুলো থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হচ্ছে। জায়ন তার বাবার সাধারণ তলোয়ারটি দুহাতে শক্ত করে ধরল। সে অনুভব করল তার হৃৎপিণ্ডের ধুকপোকানি। আগে সিস্টেম তাকে বলতো শত্রুর লেভেল কত, এখন তাকে নিজের অভিজ্ঞতায় তা বুঝে নিতে হচ্ছে। মীরা, তুমি আর কাই পেছনটা সামলাও। বাবা, আপনি এলরিককে পাহারা দিন, জায়ন শান্ত গলায় বলল। সে এক পা সামনে এগিয়ে গেল। প্রথম ঘাতকটি যখন তার দিকে ঝাঁপিয়ে পড়ল, জায়ন তার তলোয়ার দিয়ে একটি নিখুঁত প্যারি করল। জাদুকরী শক্তি নেই বলে তাকে এখন নিখুঁত টাইমিংয়ের ওপর নির্ভর করতে হচ্ছে। সে ঘাতকের গতির সাথে তাল মিলিয়ে নিজেকে ঘুরিয়ে নিল এবং তার তলোয়ারের হাতল দিয়ে ঘাতকের ঘাড়ে এক প্রচণ্ড আঘাত করল। বাকি ঘাতকেরা জায়নকে ঘিরে ফেলল। জাদুহীন অবস্থায় এটি ছিল এক অসম লড়াই। জায়নের কপাল দিয়ে ঘাম আর বরফ মিশে ঝরছে, কিন্তু তার তলোয়ারের প্রতিটি কোপ ছিল সুনিপুণ এবং মরণঘাতী। ঠিক সেই সময় উপত্যকার ওপর থেকে এক গম্ভীর এবং বিদ্রুপাত্মক কণ্ঠস্বর ভেসে এল। আরিয়ানের ছেলে? কি এখন তলোয়ার নিয়ে নাচানাচি করছ? কোথায় গেল তোমার সেই রূপালী জাদু? জায়ন ওপরের দিকে তাকাল। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে এক দীর্ঘদেহী ব্যক্তি, যার অর্ধেক মুখ রূপালী মুখোশে ঢাকা। তার হাতে সেই অতল গহ্বরের চাবি, কি টু দ্য ভয়েড, লকেটের মতো ঝুলছে। আমি ক্যাসপার, ডার্ক গিল্ডের প্রধান, লোকটি বলল। তুমি যদি ওই চাবিটি চাও তবে তোমাকে আইস ডোমের গোলকধাঁধা পার হয়ে আসতে হবে। কিন্তু মনে রেখো জায়ন, ওখানে তোমার ওই জং ধরা তলোয়ার কোনো কাজে আসবে না। ক্যাসপার তুড়ি বাজাতেই এক বিশাল বরফের ধস নামতে শুরু করল জায়নদের দিকে। সবাই গুহার ভেতরে ঢোকো! আরিয়ান গর্জে উঠলেন। পাহাড় সমান বরফের স্তূপ যখন তাদের মাথার উপর ভেঙে পড়ছে, জায়ন তার তলোয়ার দিয়ে শেষবারের মতো বরফের দেওয়ালে একটি ফাটল তৈরি করল, যাতে তারা ভেতরে আশ্রয় নিতে পারে। তারা যখন গুহার অন্ধকারে প্রবেশ করল, বাইরে থেকে প্রবেশপথটি পুরোপুরি বরফে বন্ধ হয়ে গেল। তারা এখন আইস ডোমের সেই রহস্যময় গোলকধাঁধার মুখে দাঁড়িয়ে, যেখান থেকে ফিরে আসার কোনো পথ নেই।